যে ক্রিমিনাল ওকে নিয়ে কেউ কোনো কথা বলবে না। I'll be not surprised যদি তাকে কেউ বাহবাও দেয়। আচ্ছা, let's talk about who actually did the crime. ফাইনালি আজকে আমরা প্রভাকে পেয়েছি। অনেকবার উনি টেক্সট করে করে আসবো আসবো করে আসেন নাই। আচ্ছা, প্রভার কাছে আমার প্রথম প্রশ্ন, তারপর আসলে আমরা ইন্ট্রোতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি হঠাৎ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। কিছুদিন আগেও সাংবাদিক থেকে দূরে থাকতেন, কথা বলতেন না। এইটার কারণটা কি বলেন তো? এটার কারণটা হচ্ছে আমার ধারণা যে কথা বলে বোধহয় একটা সলিউশনে আসা যায়। দূরত্ব বাড়লে আমার মনে হয় যে আরো বেশি ডিস্টেন্সটা ক্রিয়েট হয়ে যায়। এখান থেকেও যে আমি মানে 10 জন সাংবাদিকের সাথে আমার আরেকটু ভালো সখ্যতা হলো, তারা আমাকে ডেফিনেটলি তো মানে আমি তো সবসময় এই কথাটা বলি যে আমরা তো কলিগ, রাইট? তো আমার মনে হয় যে কিছু সাংবাদিক আমাকে জানলো, চিনলো, সে আমাকে আমার বিপদে আপদে আমার ভালোটাতে আমাকে সাপোর্ট করলো। আর আসলে প্রতিটা সেক্টরেই তো ওয়েল উইশারও থাকবে, আর আমার জন্য যাদের খুব খুব বেশি গুড উইশেস নাই তারাও থাকবে, সো ইটস ফাইন। এটা কি সব সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব বেড়ে যায়? তাই নাকি? মানে না, একদমই, মানে আমার মতে তাই। আমার আপনার মতে মতে? তাই, মানে যে কোনো হ্যাঁ, এরকম কিছু সম্পর্ক আছে যে ধরেন স্কুল ফ্রেন্ড, ধরেন কলেজ ফ্রেন্ড, ওদের সাথে অনেক দিন পর পর দেখা হয়, ওদের সাথে ওই সখ্যতাটা তো এমনিতে আমরা সবাই সবার ভালো চাই, কিন্তু রেগুলার ফ্রেন্ডদের সাথে কিন্তু অ্যাকচুয়ালি রেগুলারই কথা হয়। একদমই তাই। আর কি। ঠিক আছে, প্রভাক আজকে পেয়েছি আমাদের সঙ্গে অপূর্ণ রুবেল প্রোগ্রামে, এবং শেষমেশ উনি এসেছেন। ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রভার কাছে কি জিজ্ঞেস করা যায়? উনি এত মানে পুরনো মানুষ, নানান মানে কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন এবং কাজ করছেন, অনেক সময় করেন না, একটা ইচ্ছে জীবনযাপন করেন আপনি, এটা কি ঠিক? মানে আমার আসলে জীবন, এটাকে জীবিকা নির্বাহের জন্য যেই তারা থাকে মানুষের, সেটা তুলনামূলক কম। আই এম ব্লেসড। সেই কারণে আমার আসলে মানে এক ধরনের, আমি স্নব না, কিন্তু আমার কাজ না হলেও হয় এরকম একটা। মানে আপনার তাহলে প্রচুর টাকা আছে? না না, আমার প্রচুর টাকা নেই। আমি আমার বাবা মার সাথে থাকি, আমার বাবা মা দুইজনই সার্ভিস করেন, তো সেই জন্য মানে বাবা মার সংসারে থাকলে যেটা হয়, আমার মানে বাসা ভাড়া বা আমার একটা বাসার কথা চিন্তা করতে হয় না, বা বাজারের মাসের যেই বাজারটা সেটার কথা চিন্তা করতে হয় না, এরকম কিছু একটা। তবে সবারই ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হয়, বাট আমার যেটা হচ্ছে যে মানে আমাকে কোন ডু অর ডাই, আমাকে কাজটা করতেই হবে, যে এই মাসে কাজ না করলে আমার জন্য অনেক বড় ক্রাইসিস হবে, এই ব্যাপারটা তো একটু কম ছিল, বাট সেটাকে আমি খুব একটা সমর্থন করি না এখন এসে, কারণ আমার এখন মনে হয় যে আমার আরেকটু সিনসিয়ার হওয়া উচিত ছিল। ছেলে হলে তো আপনাকে মানে এতদিনে বলতো বাবার হোটেলে থাকো, বাবার হোটেলে খাও, মেয়ে হলে কিরকম কথা শুনতে হয় না? আই মিন অফকোর্স শুনতে হয়, এত ডিরেক্ট না হলেও ইনডিরেক্টলি, কিন্তু হয়তো মিন করে না বললেও কিন্তু মাঝে মাঝে নিজের কাছে মনে হয় যে শুনতে হয়। কারা বলে, বাবা মা বলে না আশপাশের লোকজন? এইটা ভাইস ভার্সা, বাট আমার প্যারেন্টস অনেক ভালো। প্যারেন্টস ভালো, এটা নিয়ে কোনো কথা নেই। আপনার প্যারেন্টসকে আমি যতটুকু চিনি বা জানি, মানে অসাধারণ মানুষ তারা, এবং আমি অলওয়েজ রেসপেক্ট করি তাদেরকে, যে তারা খুব ভালো মানুষ। আরেকটা জিনিস একটু জানতে চাই প্রভা আপনার কাছে, আপনার ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল? এখন কি মনে হয়, মানে পুরনো স্মৃতি মনে পড়ে আপনার, যে আপনার ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে? ইন্ডাস্ট্রিতে আসাটা ডেফিনেটলি এটা তো একটা স্পেশাল মোমেন্ট, রাইট? একদম একদম। আমি সব সময় একটা কথা বলি যে আমার এন্ট্রিটা আমার পার্সোনালি মনে হয় যে এটা বোধহয় মুভিতে দেখায়, মানে একটা মেয়ে, হ্যাঁ, মানে হঠাৎ করে একটা টিভিসি করলো, তারপর মেয়েটা মোটামুটি মানে ইউজুয়াল কথাতে স্টার হয়ে গেল আর কি। মানে নিউজের কাভার প্রতিটা বৃহস্পতিবারের যেই মানে বিনোদন পেজের যে একদম ফ্রন্ট পেজ, এক্স্যাক্টলি, সেখানে আমার বড় ছবি, যে কোনো ম্যাগাজিনে ঈদ সংখ্যা, এই সংখ্যা, সবগুলোতে আমাকে এত লাইক ওভারওয়েলম করছিল ওই টাইমটাতে, মানে ইট ওয়াজ লাইক আ মুভি, লাইক মানে এটা মানুষ অবভিয়াসলি অনেক শ্রম করে একটা মানুষ একটা জায়গায় দাঁড়ায়। আমার সামহাও মানে ক্লিকটা অনেক, মানে আমার খুব একটা কষ্ট করতে হয় না। টিভি সিরিজটা করলেন সেটা কিভাবে, কোন সোর্সে, কিভাবে? মনে আমার এক স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে লাবণ্য, ও নৃত্যশিল্পী। লাবণ্যর বাবাও নৃত্যশিল্পী, ওনার নাম শফিকুর রহমান। তো উনি ছোটবেলাতে মানে আমাদের আব্বু আম্মুরা তো আমাদেরকে স্কুলে নিতে যেত, কোচিং এ নিতে যেত,
লাবণ্যর বাসায় আমরা ইনভিটেশনে যেতাম যখন ওর বার্থডে থাকতো, তো ওইভাবে আঙ্কেল তো আমাদেরকে দেখছে একেবারে। ছোটবেলা থেকে। আঙ্কেল আমাকে খুব খুব পছন্দ করতো, তো আমাকে বলতো তোকে আমি নায়িকা বানাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো আঙ্কেলের মানে লিটারেলি হচ্ছে যেরকম করে আমরা মানে বাবা মার হাত ধরে স্কুলে যেতাম, আঙ্কেলের হাত ধরে আমার আম্মু ছিল, আমি আর লাবণ্য মিলে আমরা অডিশন দিতে গেছিলাম। আচ্ছা। সেটা হচ্ছে একটা ডেইলি স্টারের একটা টিভিসির জন্য। আচ্ছা। ডেইলি স্টারের খুব সম্ভবত 15 বছর পূর্তি 25 বছর পূর্তি, এরকম এক্স্যাক্টলি কিছু আমার একটা। মনে নাই। হুম। ওইটাও 2006-এ। তখন আমি আর লাবণ্য দুইজনই অডিশন দিলাম। তারপরে আমাকে একটা ইয়ের জন্য সিলেক্ট করা হলো। আমি কিসলু ভাইয়ের সাথে ফার্স্ট কাজ করলাম। কিসলু ভাই আর তানহা আপু মিলে তখন ডিরেকশন দিত। তখন হচ্ছে ওই কাজটা যখন করলাম, আমার চুল খুব সুন্দর ছিল। চুল সুন্দর দেখে আমাকে ইউনিট্রেন্ডের একজন ভদ্রলোক আমাকে বললো যে তুমি কি একটা ফটোশুট করবো আমাদের এক সপ্তাহ পরে একটা ফটোশুট আছে। তো আমি মানে অবভিয়াসলি এক্সাইটেড। আর আমাকে মেকআপের যিনি মিলন ভাই, উনি আমাকে বলতেছে যে আপনার চুলের জন্য আপনার মানে আপনি পাস, এরকম বলতেছিল আর কি। তো তখন হচ্ছে ইকবাল আমাদের ওখানে আমি একটা ফটোশুট করলাম সানসিল্কের জন্য। সেই ছবি ইকবাল ভাইয়ের খুব পছন্দ হয়েছিল। আচ্ছা। ইকবাল ভাই আমার ওই ছবি হয় না যে একটা নতুন মুখ আসছে, ওকে এই এই বিভিন্ন কি বলে অ্যাড এজেন্সি গুলোতে দেয়া, বিভিন্ন গুলোতে দেয় নাই, একটাতেই দিয়েছিল। তখন ওরা একটা বিউটি সোপের জন্য ওরা একটা ফ্রেশ মুখ খুঁজতেছিল, ইউনিট্রেন্ডকে দিল। আর তারপর আমার ওই সময় এক্সাম শেষ করলাম, অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে একটা এক্সাম বাকি ছিল, তখন দিলাম অডিশন। তারপরে এক্সাম শেষ হলো, তারপরে 1 মাস পরে মেরিল বিউটি সোপের শুটিং শেষ। বাহ, ওই মেরিল বিউটি সেভ করলেন, তার মানে আপনি একদম পুরো দেশ চিনে ফেললো। পুরো দেশ চিনে ফেললো। আচ্ছা, আমার একটা খুব আগ্রহের জায়গা আছে, যেটা হচ্ছে যে আপনি ওই সময় যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন সারা দেশ জুড়ে, সারা মানুষের কাছে, ইন্ডাস্ট্রির কাছে, সবার কাছে, আপনার কি মনে হয় যে এই যে 2006 থেকে যদি ধরি অলমোস্ট ধরেন 20 বছর, দুই দশক, সেইটা কি আসলে মনে হয় যে আপনার ওই সময় যে পরিমাণ হাইপ উঠেছিল সে অনুযায়ী কি প্রভাব সঠিক জায়গায় পৌঁছে গেছে? না, না। শোনেন, আমি মনে করি যে কোনো কিছুর জন্য মানুষকে কষ্ট করা উচিত, তখন সেই জিনিসটার ভ্যালু মানুষ দিতে জানে। আমার যেহেতু এখানকার আমাকে মানে আমি অনেক ব্লেসড ছিলাম, এটা আমার জন্য সামহাও ব্লেসিং ছিল না। আমি যদি এই জায়গাটায় যদি আরো কয়েকটা কাজ করে আমি মানে অবভিয়াসলি মানে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, বাট দ্য থিং ইজ আমার মনে হয় আরেকটু কষ্ট করলে আমার এই মানে এই যে আমার যে প্রফেশনটা, এটার প্রতি আমার আরেকটু দায়বদ্ধতা থাকতো। মানে তখন আসলে আমার মনে হতো যে না, আমি আমার সবার আগে এটা আমার কাজের জায়গা, আমার অনেক বেশি সিনসিয়ার হতে হবে, বিকজ আমাকে স্ক্রিন এত পছন্দ করে। সো সেই জন্য আমার স্ক্রিনকেও আসলে মানে ব্যাক করা উচিত, আমার এফোর্টটুকুও ব্যাক করা উচিত। আমি তো পাচ্ছি, মানে আমি যখন টিভিসি করতে গিয়েছি, টিভিসিতে আমাকে রিসিভ করেছে। আমি যখন নাটক মানে অ্যাক্টিং করতে গিয়েছি, আমি তখন আই রিমেম্বার আমি এক্স্যাক্টলি ক্যামেরার দিকে তাকিয়ে কথাও বলতে পারি না, মানে প্রপারলি, লাইক আমি ডায়লগ দিয়ে এরকম নিচের দিকে তাকাই। ইভেন তখন পর্যন্ত যখন আমি অ্যাক্টিং স্টার্ট করলাম, আমার কাছে প্রচুর নাটক অ্যান্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ মুভির জন্য অনেক বেশি অফার আসলো। সো এই যে আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করলো, আমি আসলে ওইটাকে কদর করতে জানি নাই যে ও আচ্ছা, সো এটা তো অনেক কষ্ট করে মানুষ পায়, সেটা যেহেতু আমি পাই নাই, সো আমার এখন এই সময়কার আর কি রিগ্রেট হয় সব নিয়ে, মানে কিছু কিছু কাজ নিয়ে হয় ডেফিনেটলি। যেমন মুভি নিয়ে হয়, আমার বেশ ভালো ভালো কিছু মুভি করার কথা ছিল। প্রথমে আমার প্যারেন্টস চায়নি, তারপরে একটা সময় আমার আর ইচ্ছা করেনি, তারপর আর হয়ে ওঠে নাই, তারপরে এখন আর জাস্ট গল্প পাই না। তারপরে ধরেন বেশ গ্যাপ দিয়েছি, ধরেন 2008 2009 2008 থেকে শুরু করলাম, 9-10 পর্যন্ত, 10-এর মিডল পর্যন্ত অনেক নাটকে কাজ করলাম, এবং ততদিনে আমি নাটকে একজন স্ট্যাবলিশড আর্টিস্ট। বাট তারপর আমার একটা লম্বা গ্যাপ পড়লো 2 বছরের। তারপর ওই 2 বছরের পর থেকে আবার আমি একটু টানা কাজ করলাম, আবার একটু বন্ধ, আবার মানে আমার কখনো না একদম টানা আমি কাজ করি নাই। এবং আমিও খুব বেশি, আমি বলবো না যে আমার সবচেয়ে গুড কোয়ালিটি আমি আপনাকে বলে দেই, যখন বলে অ্যাকশন,
পৃথিবীতে যা কিছু হয়ে যাক, আই রিয়েলি ডোন্ট বদার। আই নো মাই ক্যারেক্টার। আমি এক্স্যাক্টলি স্ক্রিপ্ট আপনি আমাকে দিবেন, আমি একবার চোখ বুলাবো, হাইয়েস্ট 2বার চোখ বুলাবো, অ্যান্ড তারপরে আমার পৃথিবীর কোনো কিছু মনে নাই। বাট এটা ছাড়া আমাকে যে সিনসিয়ার হতে হবে, এটার বাইরেও যে আসলে লাইফ স্টাইলটা মেইনটেইন করতে হবে। এক্স্যাক্টলি। আমি এখন সবসময় বলি যে আমি তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো আমার মনে হয় যে যে কোনো একজন পাবলিক ফিগারের খুব সুন্দর করে মানে উপস্থিত বুদ্ধি থাকা উচিত। যে ধরেন আপনি এই যে 2 দশক পার করলেন, আপনাকে আবার 2006 নিয়ে যে রাখা হলো জীবনে, বাট আপনার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, আপনি কোন ভুলগুলো আর করতেন না? ফার্স্ট অফ অল আমি অ্যাট লিস্ট আমার মানে কি বলবো, অ্যাট লিস্ট মাস্টার্স, মানে আমি যেহেতু পড়াশোনাও করছিলাম, গ্রাজুয়েশন করতে করতেই আমি কাজ করছিলাম, মাস্টার্স পর্যন্ত আমি একদম চোখ বন্ধ করে জাস্ট কাজ করতাম। আচ্ছা। মানে ইউনো আমার কাছে ভালো কাজ আসছিল, আমার কাছে ভালো মুভি আসছিল। ওকে। তো তখন যদি আমি আর কোনো দিকে না তাকিয়ে আমার ফ্যামিলির সাথে এবং আমার নিজের সাথেও এক ধরনের স্ট্রিক্ট, যে আমি আর কোনো কিছুতে ফোকাসড হতে চাই না, আমি এই আমার আমার একদম কি বলে মাস্টার্স কমপ্লিট করার পর্যন্ত আমি শুধুমাত্র আমার স্টাডি অ্যান্ড আমার এই প্রফেশন। আর কিছু জীবনে আর 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 কোনো ভুল? এই যে ওই সময়কার যে ওই সময়ে আমি যে সমস্ত ভুলের মধ্যে পড়েছি পার্সোনাল লাইফে, সেগুলোতে ইনভলভ হতাম না আর কি। হচ্ছেন না? না। পার্সোনাল ভুলগুলোর জন্য কি এখন রিগ্রেট হয় যে ওটা না করলে আমার হইতো, কিংবা কোনো কিছু এমন কিছু কি আছে স্পেসিফিক বলার মতো? আপনার যদি মনে হয় যে একদম স্পেসিফিক নাম ধরে, বা যদি বলতে চান আপনি যে আমি আসলে এই মানুষটার সঙ্গে জড়াতাম না, বা এটা করতাম না, বা এটা হইতো না। আসলে ওই সময় সবকিছুই সবকিছুই আমার সিদ্ধান্ত নেয়াতে আমি মনে করি আমি খুব একটা মানে বুদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেইনি। সো আই থিঙ্ক আমি অনেক, এটাকে বলে গালেবল, মানে আমাকে আপনি দুঃখ দুর্দশার কথা যদি একটু বলেন, যে ছোটবেলাতে আপনার অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ আপনার আপনি অনেক কষ্ট করে বড় এখন অনেক হয়েছেন, কষ্টে আছে এরকম বললে কি এরকম কিছু? এটা তো এখন আমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি জানি, মানে স্ক্রিপ্ট তো আমার জানা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং একাধিক স্ক্রিপ্ট একই রকম প্রবলেম হচ্ছে, একই রকম স্ক্রিপ্ট। তো এই এই মানে স্ট্রাগলের গল্পগুলো বললে আমি অনেক মানে আমার অনেক খারাপ লাগতো। আমার মনে হতো যে তাহলে তো আমার একটা দায়বদ্ধতা আছে, মানে আমি ভালো করে তুলবো এই যে অতি ছোটবেলার যত কষ্ট, হ্যাঁ যত আর কষ্ট থাকতে দিব না। না। না, একদম না, একদম না, মানে আমি সবকিছু ঠিক করে মানে ফেলবো। এখন আর ওইসব গল্পে আপনি ইয়ে করেন না? হু কেয়ারস? মানে কি এটা মানুষের পাশে দাঁড়ান না আপনি? অফকোর্স একটা মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি চাই আমি কোনো আমি চাই আমি যাতে কখনো অমানুষকে মানুষ হিসেবে গণ্য করতে ভুল না করি। তার মানে কি আপনার জীবনে যারা আসলে তারা অমানুষ? না 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 না, এই জাস্ট আমার জীবনে শোনেন, প্রত্যেকটা মানুষ আমি মনে করি, আপনি আমরা যারাই আছি আমরা প্রত্যেকেই ভালো খারাপ দুইটাই আমাদের মধ্যে, দুইটাই আছে। কিছু মানুষের ক্ষেত্রে খারাপের ইয়েটা একটু বেশি, সেটার জন্য আপনার যেহেতু অনেক লেখালেখির অভ্যাস আছে, আপনি অনেক বই পড়েন, আপনি জানেন, আমার ধারণা সেটাতে অনেক কিছু ইনভলভ, আপনার ছোটবেলা, আপনার প্যারেন্টিং, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি এডুকেশন, আপনার স্কুলিং, রাইট? অনেক কিছু কিন্তু আপনার কোনো চাইল্ডহুডের কোনো ট্রমা, অনেক কিছু মিলিয়ে কিন্তু একটা মানুষ এখন কিন্তু আমরা দেখলেই বুঝি যে ওর কোনো ট্রমা আছে, বা ও শি ইজ নট স্টেবল, হি ইজ নট স্টেবল। এত এক্সপেরিয়েন্স যে আপনি আসলে বুঝে ফেলেন না। আমি অনেক বেশি মানে এটাকে কি বলে, আমার ভালো লাগে জানতে। আমি অনেক বেশি মনোবিজ্ঞান সম্পর্কে আমি জানতে পছন্দ করি না। এই যে এই জিনিসগুলো তো এমনি আমি জানবো না, মানে আমার এটা বিশ্বাস করতে ইচ্ছা করে না যে একটা মানুষ খারাপ হতে পারে। একটা মানুষ খারাপ হওয়ার পিছনে অনেকগুলা গল্প থাকে। সো যদি একটু বুদ্ধি নিয়ে চলতে হয় তখন হচ্ছে একটু সেলফিশ হতে হয়, তখন এরকম কোনো মানুষকে আশেপাশে ইনভলভ করতে হয় না। মানে আমি বলি এয়ার টার্বুলেন্স যখন হয়, অ্যান্ড কেবিন ক্রুরা কি বলে ফার্স্টে নিজেকে সেভ করতে হয়, দেন তারপরে আরেকজনকে সেভ করতে হয়। এটা তো হোল লাইফের একটা লেসন। আগে হচ্ছে দেখতে হয় যে নিজে মানে কোনোভাবে এটা দ্বারা এফেক্টেড হই কিনা, সেটা যদি না হয় ভেরি গুড টু গো, বাট যদি এই
ট্রমাগুলো যদি আমাকে কোনোভাবে ইম্প্যাক্ট করে, আমাদের উচিত না আসলে এই দায়িত্বটা কাঁধে নেবার। আপনি কিছুদিন আগেও বলতেছিলেন যে আপনার জীবনে যারা আসছে এবং তারা হচ্ছে আপনার এখন তারা শত্রুর মতো। আমি প্রত্যেকে লিসেন, আমি পছন্দ করি হার্ডওয়ার্কিং পারসন, আমি পছন্দ করি একজন স্বশিক্ষিত মানুষ, আমি পছন্দ করি একজন প্রোগ্রেসিভ পারসন। সো আমি খুবই অপছন্দ করি যে মানুষটা জাজমেন্টাল হয়, আমি খুবই অপছন্দ করি কেউ যদি হিপোক্রেট হয়, বিকজ আমাদের প্রত্যেকেরই ভুল আছে এবং আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। আমরা ভুল মানে আমি একটা মানুষকে জাজ করার আগে আমি চিন্তা করে নিব যে আমি এই ভুলটা কখনো করেছিলাম কিনা, বা ওই জায়গায় দাঁড়িয়ে আমার কি হতো। আমরা তো আসলে খুব অনায়াসে আরেকটা মানুষকে জাজ করে ফেলি। আমার যতটুকু মনে হয়েছে যে আমার আশেপাশে আমার প্রিয় মানুষ যারা আছে বা যারা ছিল, তাদের মধ্যে কিছু মানুষ খুবই অ্যামেজিং। তারা প্রত্যেকেই কর্মঠ, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব জায়গায়, অ্যাটলিস্ট কোনো জায়গা না হলেও তারা তাদের প্রফেশনাল জায়গাতে তারা অনেক অনেস্ট, এবং সেটার ফলও তারা এখন পাচ্ছে। সো অবভিয়াসলি আমি তো তাদের এটা ডিনাই করতে পারবো না, কিন্তু আমি শুধু স্পেসিফিক একজনকে বলেছি যে আমি তাকে আসলে, তার প্রসঙ্গে আমি আসবো, তার সম্পর্কে একটু জানবো আপনার কাছে, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে আপনার কাছে, আপনাকে যদি গত 2 দশক মানে গত 20 বছরের ভুল বলতে বলা হয় ব্যক্তিগত জীবনে, সেরা 3টা ভুল কি ছিল? 1 নম্বর আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি অনেকগুলো সিনেমার অফার আসছিল যেগুলো আপনি রিজেক্ট করেন নাই। বাকি 2টা আপনি বলেন। আই গেস হুটহাট ডিসিশনগুলো না নেওয়া। আচ্ছা, ওকে। হুটহাট ডিসিশন না নেওয়া, আর একটু ভেবেচিন্তে ডিসিশন নেওয়া। আর থার্ড হচ্ছে ওই যে আমি অনেক সহজে মানুষকে আই ডোন্ট নো, থার্ডটা আই হ্যাভ নো আইডিয়া, বাট সেকেন্ডটা আমি জানি। ফার্স্টটা তো আপনি বললেন করা উচিত এমন ছিল। কোন মানুষের সঙ্গে কি নাম বলতে পারেন যার সঙ্গে জীবনে জড়ানোটা আপনার ভুল ছিল? জীবনে জড়ানো ভুল ছিল, ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা, জড়ানো, যোগাযোগ তৈরি করা, এরকম কিছু ভুল ছিল আপনার? আসলে এই ব্যাপারগুলো নিয়ে যখনই কথা বলতে যাই, যেটা আমার সবচেয়ে বেশি আমি বিব্রতকর, এটা আসলে এমন একটা সোসাইটি, এই সোসাইটিতে ভিকটিমকে মানুষ বেশি ব্লেম করতে পছন্দ করে। আমাকে হিউমিলিয়েট করার আগে যেই পার্সনটাকে হিউমিলিয়েট করা অ্যাকচুয়ালি উচিত, সেই মানুষটাকে মানে আইল বি নট সারপ্রাইজ যদি তাকে কেউ বাহবাও দেয়। আচ্ছা, হ্যাঁ। সো এই আমার আসলে মানে আই ডোন্ট হ্যাভ এনি হোপ যে ঠিক হয়ে যাবে। সো যেহেতু আমার কোনো হোপ নাই, সো আমি কোনো কিছু বলে আমি একদম ওই যে বলে না উলুবনে মুক্তা ঝরানো, আমি মুক্তা ঝরাতে চাই না। আচ্ছা, তারপরেও যদি আপনার কিছু বলতে ইচ্ছা করে, যেটা হচ্ছে যে আমরা অনেক সময় আপনার সঙ্গে আলাপে অনেক সময় বলেছিলাম আপনি যে মানে এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি যে আমরা সম্ভবত এই যেটা বলছিলেন ভিকটিমকেই আমরা আসলে সব সময় সকল ক্ষেত্রেই সব জায়গাতেই আমরা আসলে করি, কিন্তু আজকে কি এরকমটা হতে পারে না যে আপনি আসলে ওই বিষয়টাই ক্লিয়ার করে দিলেন যে ভিকটিম না, যে আসলে মূল অপরাধী হচ্ছে যে, এটা তো একটা ওপেন সিক্রেট, এখানে মানুষ বোঝে না, মানে আপনি যেই মানুষ, আচ্ছা শোনেন আমি একটা কথা বলি, একটা ইনসেন্সিবল পারসনকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। আচ্ছা, রাইট? আর একটা সেন্সিবল পারসনকে আপনার কোনো এক্সপ্লেনেশনের দেওয়ার দরকার নাই, সেটা আপনার বিবেক বুদ্ধি সবকিছু। আমি রিসেন্টলি এরকম আরো 1-2টা ঘটনা আমার চোখে পড়েছে, এবং আমি মানে পাবলিকলি আমি এটা নিয়ে কথা বলি নাই, বাট যেহেতু আপনি আমাকে পার্সোনালি চেনেন, আপনি জানেন আমি এটা নিয়ে কথা বলেছি। সো আমার মনে হয় যে দেখেন, আমার এই বোধটুকু আছে যে মানে এই মানুষটা তো মানে ওকে, সো এই মানুষটার সাথে নাই, এই কারণেই নাই কারণ এই মানুষটা এতটা অস্বস্তিকর, রাইট? এখন আমাকে কিন্তু যে ভিকটিম তার কিন্তু এসে আমাকে বলতে হচ্ছে না, জানো আমার সাথে এটা করছিল, জানো ও এরকম, জানো ও ঠিক মতো পড়াশোনা করতো না, জানো ও কাজ করতে চাইতো না, ওর কোনো অ্যাম্বিশন ছিল না, জানো ওর ফ্যামিলি ট্রমা ছিল, দিস অ্যান্ড দ্যাট। এগুলো কিন্তু ও আমাকে বলতে আসেনি, প্লিজ করতে আসেনি। ইটস মি যে আমি নিজেই বুঝতে পারছি যে এরকম একটা মানুষের সাথে থাকাটাই তো এতগুলা বছর কেমন করে থাকছে, রাইট? আপনিও তাই একই কথা বলছেন, আমিও একই কথা বলছি। সো আর যেই মানুষগুলো বোঝে না সেই মানুষগুলোকে বুঝিয়ে মানে আমার মনে হয়
আপনার আসলে প্রয়োজন মনে করতেছেন না যে বোঝানোর দরকার আছে কিনা আদৌ কিংবা আমার প্রয়োজন যে একদমই নাই তা না, না ওই কিন্তু কারণেই কিন্তু সেটা খুব সম্ভবত মানে সেটা খুব সুন্দর করে যে প্রেজেন্ট করার যে একটা ওয়ে আমার এখনো সেটা জানা নাই যে আমি কিভাবে বলবো আসলে। এক্স্যাক্টলি, এবং আমার বলাতে সেটা কতখানি ইম্প্যাক্ট পড়বে, আবার কয়টা আবার মানে ওই যে যেটা বললাম যে আমরা এই যে আমি আপনার সাথে এত খোলা করে কথা বলছি, যখন এই জিনিসটা নিয়ে কেউ কথা বলতে আসবে তখন না মানে যে ক্রিমিনাল ওকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, বাট যখন এক্সাম্পল আসবে তখন ভিকটিমকে নিয়ে কথা আসবে। প্রবলেমটা হলো যে ক্রিমিনাল তাকে তো আসলে ধরেন সে কিন্তু সেলিব্রিটি না, প্রবলেমটা হচ্ছে এইটা। আমি এটা বলতে চাই, আমি এটা আসলে খুব ক্লিয়ার করতে চাই একদম। সেটা হচ্ছে এই যে এই মানুষগুলা যে আসে কয়েকদিন পর পর কমেডি করতে, হ্যাঁ আমাদের ফিল্ডে, ওদের অ্যাজ আ পার্সন এই ইন্ডাস্ট্রিতে ওদের মানে কি বলবো ওদের কতটুকু ইনভলভমেন্ট আছে বা ইন্ডাস্ট্রিতে ওরা কতটুকু ওদের শ্রম দিয়েছে, ওদের মেধা দিয়েছে, জিরো, রাইট? একদম তাই। আপনি অনেক পড়াশোনা করেছেন, আপনি অনেক লেখালেখি করেছেন, আপনার প্রচুর সময় দিতে হয়েছে। এখন আপনার চাচাতো বোন আপনার সাথে একটা ফ্যামিলি ক্রাইসিস হইলো, এখন আপনাকে আমি চিনি, পরিচয়টা দিবে কিন্তু আপনি ওই আপনার চাচাতো বোন আইসা যে ওর আইডেন্টিটি কি, ও হচ্ছে আপনার কাজিন। মানে আমার কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে ওই মানুষটার দে আর নাথিং, আমরা ওদেরকে কেন এত ওয়েলকাম করছি, কেন এত গুরুত্ব দিব? সেখানে আমার ধারণা যে আমার কলিগদেরও আরেকটু সিনসিয়ার হওয়া উচিত বলে আমি মনে করি। কাউকে আসলে আপনি শত্রু মনে করেন না একজন ছাড়া? অফকোর্স। সে একজনটা নাম বলতে পারবেন? সাহস আছে? সাহস আছে, কিন্তু আমি আসলে আমার আসলে ওই কনফিডেন্টটুকু নাই যে সেখানে আমি এই নাম মেনশন করলে ঘুরে ফিরে না আমার কাছেই আসবে, আবার আপনার দিকে বন্দুক তাক করা মানে এই ম্যাচুরিটি কারণ নাই যে আচ্ছা লেটস টক অ্যাবাউট হু অ্যাকচুয়ালি ডিড দ্য ক্রাইম, রাইট? বাট আমরা হচ্ছে মানে যেটা ইজি, হ্যাঁ ও হু গট who's the victim, okay let's talk about her or him, right? This is the easiest thing, হ্যাঁ, কিন্তু আমরা একটু I think we should talk about them, not the victims. আচ্ছা ফাইন, আমি বুঝতে পেরেছি, কিন্তু শত্রু মনে করার কারণটা কি? মানে এটা কি, কেন আপনি মনে করেন তাকে? আমরা যখন একটা মানুষের সাথে আমাদের সখ্যতা হয় তখন আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা আমাদের 100% টুকুই দেওয়ার চেষ্টা করি। এখন আমি সবসময় একটা কথা বলি, দুইটা পারফেক্ট মানুষও কিন্তু মাঝে মাঝে একসাথে থাকতে পারে না। একদম তাই, রাইট? সত্যি। আমার চলার পথে গিয়ে আমার যদি মনে হয় যে একটা মানুষের সাথে আমি থাকতে পারছি না, আমার কাছে এরকম মানে কাদা ছোড়াছুড়ি করলে আসলে আমি মানে এপিসোডের পর এপিসোড চলে যাবে, চলতে থাকবে, এই প্রবলেম ছিল ফার্স্টে এটা হয়েছে, সেখানে কিন্তু আমারও দোষ ছিল, আমিও বারবার ওইখানে আবার গেছি, আমি চলে আসছি আবার গেছি, আবার ডেফিনেটলি আমার প্রবলেম ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে কেউ এতটা মানে একটা মানুষের সাথে একটা মানুষ নাই থাকতে পারে, কিন্তু তখন এসে যদি বলে এই আজকেও একটা ঘটনা দেখলাম, দরকার নাই কিন্তু মানে ঠিক আছে তুমি যে ডিলটা করতে চাও, তুমি ওই তোমাকে যে বেছে নেয় নাই তুমি তার সাথে, আর তুমি হাইয়েস্ট তার সাথে করো, এর থেকে বোধহয় না বেশি কিছু তুমি ইয়ে করতে পারো। দ্যাটস মানে কি হলো না তুমি পাবা না, মানে এটাকে আসলে যে এই মানুষটা এই সিচুয়েশনটা ক্রিয়েট করে, একটা শিক্ষিত মানুষ, একটা স্বশিক্ষিত মানুষ কিন্তু অ্যাকচুয়ালি বুঝবে যে স্টুপিড, যে কি করতেছে, রাইট? আপনি আমাকে জোর করতে পারবেন, আপনার সাথে আমার কোনো দায়বদ্ধতা নাই, আপনার সাথে আমার কোনো পেপারস নাই, আমি আপনার সাথে কমিটমেন্টে নাই, রাইট? আপনার সাথে আমার কোনো লিখিত কোনো দলিল, কোনো কাবিননামা, কোনো কিছু নাই। তাহলে আমার যদি মনে হয় যে আই ডোন্ট ওয়ান্ট টু বি উইথ ইউ অ্যান্ড উই আর নট কমিটেড লিগালি এবং শরীয়ত মোতাবেক
যেভাবেই হোক না কেন আপনার সাথে আমি ওইভাবে মানে নাই, আপনাকে আমি বলতে পারি যে আমি এটা চাচ্ছি না, হাউ অ্যাবাউট দিস, লেটস টক অ্যাবাউট দিস, যে আই ডোন্ট ওয়ান্ট ইট। এখন আপনি বললেন না আমার জীবনে আমি কিছুই পাই নাই ঠিক মতো, বাট আমার মানে এই পাই নাই দেখে আমার মধ্যে একটা মানে কাজ করে যে আমি আর কোনো কিছু আমি হারাইতে দিব না, আমার এটা যে কোনো মূল্যেই হোক আমার এটা লাগবে, এবং সেটার জন্য মানে মানুষজন একদম শেষ হয়ে গেল, অসুবিধা নেই। এই হিংস্রতাটা না একদিনে মানুষের ক্রিয়েট হয় না। আমি এই জন্যই বলছি যে এখন যেটা আমি যে পারি সবসময় তা না, বললাম আমার প্রচুর ভুল আছে। এখন চেষ্টা করি যে এই মানুষটার একটু সেলফিশ ভাবে চেষ্টা করি যে এই মানুষটার একটু পাস্ট ট্রমা কম, চাইল্ডহুড ট্রমা কম, এরকম মানুষের সাথে মেশার চেষ্টা করি। এবং যেই মানুষটার অ্যাকচুয়ালি মানে শিক্ষা বলতে আমি বলছি না এটাকে কি বলে একাডেমিক শিক্ষা, একাডেমিক শিক্ষাকে আমি কোনোভাবেই করছি না, ছোট করছি না, এটা অ্যাকচুয়ালি মানুষের জন্য দরকার। তো কিন্তু পারিপার্শ্বিক যেই শিক্ষাটুকু, তারপরে যে একটা মানুষ যে অনেক ভাবে যে বেড়ে ওঠে, সেটা আসলে মানুষের সাথে এখন তো আমরা কথা বললেও বুঝি, হ্যাঁ, তখন আমরা চেষ্টা করি এই মানুষগুলোকে একটু জীবন থেকে যদি একটু অ্যাভয়েড করা যায় আমাদের জন্য একটু শান্তি হয়। ওই রকম মানুষ থেকে আপনি দূরে থাকছেন এখন? থাকছি বলতে যতটুকু পারছি, যতটুকু পারা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি অনেকক্ষণ এক বিষয় নিয়ে কথা বলছেন, এবার অন্য প্রসঙ্গে বলি। আপনি টিকটক করেন? আমি টিকটক করেন জি। কিন্তু সেটা কি দেরিতে শুরু করেছেন বলে মনে হয়? অনেক দেরিতে শুরু করেছি। টিকটকের গল্প হচ্ছে, টিকটকে আমার অ্যাকাউন্ট ছিল না, তো আমি হঠাৎ করে দেখলাম প্যান্ডেমিকের টাইমে আমার নাম ইউজ করে খুবই মানে 80s এর গান, মানে যেই গানগুলো আমি কখনো মানে মানে শেয়ার করব না, এই টাইপের কিছু গান, সব গানই যে সুন্দর হতে হবে এমন তো কোনো জাস্টিফিকেশন নাই। তো সেই গানগুলো দিয়ে আমার নাটকের দৃশ্য বা আমার ইনস্টাগ্রামের থেকে আমি যে স্টোরি দিতাম সেই স্টোরি দিয়ে দিয়ে ওরা অলমোস্ট 1 মিলিয়ন বেশি, 1 মিলিয়নের বেশি ওদের ফলোয়ার হয়ে গেছে। এবং এটা আমার জন্য খুবই বিব্রতিকর ছিল, বিকজ ওটা আমি না, এবং যেভাবে রিপ্রেজেন্ট করছিল জুম করে করে, মানে আমার উদ্দেশ্য ইন্ডাস্ট্রিতে কাজ করার, আমি এখানে মেধা দিয়ে এসেছি, আমি আমার প্রপোর্শন বুঝাতে আসিনি, রাইট? সো আমি সেই জন্য আমি খুবই কি বলে কষ্ট পেয়েছিলাম, এবং সেটা নিয়ে আমাকে অনেক জায়গায় কথা শুনতে হতো, টিকটক দেখে বাট না এটা আমার টিকটক না, বা ও তোমার পেজ আছে না, আমার এটা পেজ না, এরকম অনেক কিছু যখন বলতো, তখন আমাকে যিনি শতক ভাই, যিনি একটা মেয়ে আছে অনুরাধা, ও টিকটক, ওকে আমি ওভাবেই চিনি, মেয়েটা দেখতে খুব মিষ্টি, মেয়েটা ডক্টর, ওইভাবে আমি মেয়েটাকে একবার দুইবার দেখেছি বিভিন্ন অন্য প্ল্যাটফর্মগুলোতে। তখন আমি ওর কাছে গিয়ে আমি ইনস্টাগ্রামে ওকে আমি বললাম যে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? থ্যাঙ্কস টু হার ও আমাকে শতক ভাইয়ার নাম্বার দেয়, এবং ওনারা ফুল টিকটক টিম আমাকে বললো যে ফার্স্ট মানে এই জিনিসটা দেখেন টিকটকের কিন্তু ইটস ভেরি নাইস, ইটস ভেরি স্ট্রং। আমার যখন একটা ভেরিফাই একটা অ্যাকাউন্ট থাকবে, তখন যদি আমি ক্লেম করি যে এই আইডিটা আমার না, ভ্যানিশ হয়ে যাবে। আই উইশ এটা ফেসবুকেও থাকা উচিত, হ্যাঁ আই উইশ। কিন্তু টিকটক সঠিক সময় না করার কারণে কি আপনি পিছিয়ে গেছেন জীবন থেকে? না 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 না, বরং পিছিয়ে যায়নি, বরং আরেকটু অ্যাক্টিভ হওয়া উচিত। অনেকে টিকটক করে কিন্তু আসলে অনেক কিছু করে ফেলছে, কি করে মানে ভেরি ওয়েলকাম, মানে যদি আসলেই কিছু করতে পারে আমি অ্যাকচুয়ালি শিখতে চাই, কারণ টিকটকটা আমাদের দেশে যেভাবে দেখা হয়, টিকটক ইজ অ্যাকচুয়ালি আ লার্নিং প্ল্যাটফর্ম। মানে আমার টিকটক যদি আমি আপনাকে খুলে দেখাই, মেকআপ, স্কিন কেয়ার, হ্যাঁ, যে কোনো জিনিসের ব্যাপারে, মানে টিকটকে আমি একটা কিছু সার্চ করলে সারাক্ষণ ওই রিলেটেড ভিডিওগুলোই আসতে থাকে, এবং সেখানে প্রচন্ড এডুকেশনাল পারপাস, এনি কাইন্ড অফ থিং টিকটকে আপনি পেয়ে যাবেন। বেস্ট সিরাম কি, হ্যাঁ পোরসের জন্য বেস্ট সিরাম, ওকে আসতে থাকলো। ডার্ক সার্কেলের জন্য কি মানে ইউজ করব, ডিআইওয়াই কি, ক্রিম কি, এটা কি, সারাক্ষণ আসতেই থাকে, ফিডগুলোতে আসতেই থাকে। সো টিকটক অ্যাকচুয়ালি অনেক মানে মানে খুবই কি বলবো কাজের একটা প্ল্যাটফর্ম। বাট এখন যদি কারো গান গেয়ে টিকটক করতে ভালো লাগে, সেটা আপ টু দেম, মানে আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু টিকটক করা যে খুব একটা খারাপ কিছু আমি সেটা মনে করি না। এখন আমার জন্য যেটা আমি যেটা করি, আমি মেকআপ টিউটোরিয়াল করি, খুবই আনকমফোর্টেবল ওয়েতে আমি করি, বাট আই ট্রাই। সো আমি মেকআপ টিউটোরিয়াল করি,
আমি মাঝে মাঝে কিছু জিনিস করি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি হাঁটছি ঘুরছি ফিরছি, হয়তো ব্যাকগ্রাউন্ডে গান। আপনার যে কোনো কিছু নিউজ হয়, এটা তো সত্য। আমার একবার কি হয়েছে আমি আপনাকে বলি। বলেন তো। সো আমি এই ফিঙ্গারে আমি একটা রিং পরতাম, রিংটা গোল্ডেরও ছিল না। হয় না যে কোনো একটা শুটিং এর জন্য একটা রিং লাগবে, তো আমার খালার বাসা হচ্ছে উত্তরাতে। তো আমি মাঝে মাঝে যখন শুটিং এ ফাঁকা থাকে বা আমার হঠাৎ করে একটা শাড়ি লাগবে, হঠাৎ করে একটা মানে বিয়ের সিকোয়েন্স আছে, এখন কি করব, আমার সঙ্গে সঙ্গে আমি আমার খালার বাসায় যাই, কাবার্ড খুলে আমি শাড়ি গয়না যা আছে হ্যাঁ সব নিয়ে আসি। তো ওই সময় আমি একটা রিং পরেছিলাম এবং রিংটা খুব সুন্দর। আমি তো আমার খালাকে আর দেই না, হ্যাঁ খালামুনিও আমার জন্য মানে এইটার জন্য বলে না। হঠাৎ করে আমি দেখলাম অনেকগুলো নিউজ পেপারে নিউজ আসলো যে প্রভার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার খালা ওই রিং দেখে বলছে, আমার রিং তুই কবে নিছিলি? আচ্ছা। তো এই হচ্ছে আমি ওটাই বলতেছিলাম, আপনি যে কোনো কিছু একটা পোস্ট দিলে সেটা নিউজ হয়ে যায়। এখন 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 আপনি বলেন যেখানে এই যে পুরো ঘটনাটা একটা রিং, হ্যাঁ সেই রিংটা নিয়ে কত কাহিনী হয়ে গেল। তা আমার কি আসলে এগুলো নিয়ে খুব বেশি, মানে এটা আমি আমাকে বলি, আমার কি আসলে এগুলো নিয়ে খুব বেশি বদার হওয়া না না, উচিত? বদার হয়েন না আপনি, সেটা বলতেছি না, কিন্তু এই যে টুকটাক হুটহাট করে নিউজ হয়ে যাচ্ছে, আপনি বিব্রত হচ্ছেন নাকি সাংবাদিকরা বিব্রত হচ্ছে বোঝা যাচ্ছে না। এই ধরনের নিউজগুলো কেন করে আপনার কাছে কি মনে হয়? মানে তারা কি আসলে ভিউ পাওয়ার জন্য? Of course, don't you think it's view? আচ্ছা ফাইন, ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস হ্যাঁ, ক্লিয়ার করি। বলেন। একটা সময় শুরুতে অনলাইন পত্রিকাগুলো মাত্র নতুন নতুন, তখন ওদের মানে ক্যাপচার করতে হবে মানুষদেরকে। তো এমন এমন নিউজ দিয়েছে যে মানে কোনো ভিত্তি নাই, মানে হয় না যে আমরা তো আসলে আমরা অ্যাকচুয়ালি জানি যে আশেপাশের মানুষগুলো কি করছে না করছে, রাইট? সেখান থেকে মানে এমন একটা নিউজ, আপনিও জানেন যে ধর আপনি আপনার কলিগকে বলবেন এই তুমি কি লেখছো এগুলা, একদমই তাই। কিন্তু আপনি কিন্তু এতটুকু বলবেন, কিন্তু যা ক্ষতি হওয়ার কিন্তু আমার উপর দিয়ে হয়ে গেছে, রাইট? আমি একটা পারসন, আই ডোন্ট ইভেন স্মোক, আই ডোন্ট ইভেন ড্রিঙ্ক। এখন আপনি যদি আমাকে ক্লেম করেন যে আমি হয়তো ড্রাগস করেছি, এটা আমার জন্য এত সেনসিটিভ একটা ব্যাপার। মানে আমাকে যদি আপনি বলেন যে আমি কি বলে মানে অনেক এর থেকে বড় ক্রাইম করছি, যতখানি না কষ্ট পাবো, এটা আমার জন্য অনেক বড় একটা স্ট্রাগল। কারণ হচ্ছে অনেক সামাজিক অনুষ্ঠান, অনেক কিছু আমার অ্যাভয়েড করতে হয়েছে বিকজ আমি এগুলোতে ইনভলভ না। এখন আপনি যদি কখনোই করেন না আপনি, নাকি লাইফ একবার দুইবার ট্রাই করছেন, হয় নাই? না, আই নেভার ডিড এনি, মানে আমি কখনো ড্রাগস করিনি। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে কাজ নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনার কাজের ভলিউমটা কমে গেছে অনেকখানি, এটার কারণটা কি? কাজের ভলিউমটা কমে গেছে প্যান্ডেমিকের টাইমটাতে আমার আর কাজ করতে ইচ্ছা করে নাই। আমি বোধহয় সেটা আপনাকে শেয়ার করেছি যে আমার ভালো লাগে নাই, ধরেন সেটের মধ্যে দূর থেকে কেউ ছবি তুলছে, যে এখানে ক্যামেরাটা সেট করা, এখন যদি ভাই যদি আমার সাথে দূর থেকে যদি আমাকে জুম করে, অথবা ভাইয়ের সাথে একটা ভদ্রলোক আসছে যে আমাদের সেটের কেউ না, ও তো আসলে জানে না, ও তো হয়তো ওর ইন্টেনশনও না আমাকে বাজেভাবে প্রেজেন্ট করা, অথবা এটাই ওর মানে ইচ্ছা যে একটু যদি তাহলে ওর ইউটিউবে ভিউটা ভালো আসবে। এগুলো আমাকে অনেক বেশি বদার করেছিল। আর কোনো কিছু ধরেন আপনি আপনার সহকর্মীদের নিয়েও বোধহয় কিছু নিউজ দেখলাম যে একটা সিন্ডিকেটের মধ্যে, সিন্ডিকেট নিয়েও কথা বলেছেন। না না, আমি বলেছি, আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কখনো কোনো সিন্ডিকেটে পড়েছি কিনা। আমি তখন বলেছি সিন্ডিকেটের যেই সময়টা তার আগেই আমি মানে যখন শুরু হয়েছে তার অনেক আগে নিজেকে সরায় নিয়েছেন। না 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 না, তার অনেক আগের থেকে আমি একজন ইন্ডিভিজুয়াল পারসন দ্বারা আমার আসলে অনেক প্রবলেম হয়েছে। ধরেন এখন আপনার সাথে, আপনি আমার শত্রু, আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি। এখন আপনি আমার থেকে একটু পপুলার, আপনার ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে আপনার অনেক শ্রম দেয়া আছে, আপনার অনেক ভালো কাজ আছে এখন, এবং আপনি একজন হিরো, আপনাকে বেস করে অনেক অনেক কাজ হয়। এখন 10টা ছেলে আপনাকে নিয়ে কাজ করে, ওদের অনেক ভালো অবস্থা, ওরা অনেক কাজ পায় আপনাকে কাস্ট করে, রাইট?
আহ, তাদের অনেক ইচ্ছা আমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে তারা অনেক পছন্দ করে, কিন্তু তারা আমার সাথে কাজ করতে পারে না, কারণ ওনাকে ডেট মানে উনি আর পরে ডেট দিবে না, এটা ওদের ভয়। আচ্ছা, এই আর কি। তার মানে হচ্ছে যে যেটা শুনছি তো সেটা এই সত্য। জিনিসটা আপনি কি শুনেছেন আমি জানি না, না, বাট এই আপনার জিনিসটা সহকর্মীরা চায় না আপনি কাজ করেন, এরকম একদম স্পেসিফিক যদি সরল ভাবে বলি যে আপনারা- কর্মীরা নট অনেক লাইক দ্যাট। সহকর্মী আছে যারা চায় না যে প্রভা আবার কাজে ফিরুক বা রেগুলার কাজ করে, এরকম ঘটনা কি ঘটেছে আপনার কাছে, মানে আপনার কখনো ফিল হয়েছে কিনা? কিছু ফিমেল কলিগদেরকে আমি ফেস করেছি, তারা চায় না যে আপনি কাজ করেন? তারা চায় না, ইটস নট লাইক দ্যাট। আমার মনে হয়েছে ওই যে বললাম যে প্রতিটা জায়গাতেই তো কিছু মানুষ থাকে দোষে গুণে ভরা, ওনারা একটু ডবল স্ট্যান্ডার্ড, মানে ওনারা আসলে একটা মানুষকে কিছু বলার আগে আসলে নিজেদেরটাকে একটু কম তাকায় না, নিজের দিকে তাকায় না। হ্যাঁ, এটা আসলে তাদের নাম বলতে পারবেন, বলবেন না তো আপনি? কি দরকার? এই দেখছেন। আই এম নট ডেসপারেট। আচ্ছা, লিসেন, এই যে এই রুলস মানে কি বলে, এই কালচারটা যে এখন নতুন করে হয়েছে, যে আমি এটা করি না, ওইটা করে, অমুক করে, সে ওয়াই? আমি সবসময় বলি আমি এত প্যাম্পার্ড হয়েছি ফ্রম মাই চাইল্ডহুড, মানে আমি যখন ক্লাস 4-5 থেকে পড়ি তখন থেকে আমি যেই পরিমাণ মানুষের চোখে হয় না যে মানে আমাকে দেখলেই মানে কারো মানে কেউ ভালো বলতেছে, টিচাররা অনেক ভালো আদর করতেছে, আমাকে ক্যাপ্টেন বানায় দিচ্ছে, আমাকে একদম ফ্রন্ট লাইনে রাখছে, ওইখান থেকে ইন্ডাস্ট্রিতে আসার পরে আমি যেই পরিমাণ প্যাম্পার্ড হয়েছি, আমার মনে হয় না আমি এতটুখানি ইনসিকিউর ফিল করব যে আমার একজনের নাম মেনশন করে আমি হাইলাইটেড হব। আই ডোন্ট থিংক সো। চলেন আমরা শেষ করব। আপনি আপনার খুব পছন্দের গানের 2-3টা লাইন একটু আমাদের শোনাবেন, তার একটু বিদায় নিয়ে নেই। আমরা প্রভাকে পেয়ে এই প্রোগ্রাম প্রভাবিত এবং আনন্দিত, গর্বিত। ঠিক আছে, এবং Thank you. প্রভা খুব অসাধারণ বলেছেন, আমাদের শুনতে ভালো লেগেছে, এবং আমার ধারণা দর্শকদেরও প্রচন্ড রকমের ভালো লাগবে, এবং আমার বিশ্বাস যে প্রভা আসলে অনেক কথাই অনেক প্রোগ্রামে বলেন নাই, যেটা আসলে আজকে বলেছেন, এবং যদিও অনেকটা ডিপ্লোম্যাটিক উত্তর দিয়েছেন, কিন্তু সেটা যারা বোঝার তারা বুঝে যাবে, যারা বোঝার না তারা আসলে বুঝবে না। তো সবাইকে আসলে ধন্যবাদ। আমরা প্রভার গান দিয়ে প্রোগ্রামটা শেষ করছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, আর চেষ্টা করবেন প্রতিটা মানুষকেই আসলে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে কথা বলতে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।